بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله শুকরিয়া স্যার, শুরু করুন স্যার। হ্যাঁ, আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে কেস টেকিং এবং রেপার্টরাইজেশন শিখতেছি। কেস টেকিং এর ধারাবাহিকতায় রেপার্টরিকে শিখতেছি। তো এই শিক্ষায় আমার পাশে আপনারা আছেন, এজন্য সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। তো আমরা গত ক্লাসে যেখানে ছিলাম, আমার প্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে ছিলাম কমপ্লেইনের 10টা পার্ট। লোকেশন আমরা শিখেছি, কজেশন শিখেছি, ডিউরেশন শিখেছি, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস। এ হলো 9টা। 10 নাম্বার হলো মডালিটিস। আমরা মডালিটিস এর গত ক্লাসে গেটিং ওয়েট, ভেজা কাপড়ে বা স্বেচ্ছাতে পরিবেশে থাকা, এ পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা পড়ব আইস, বরফ। বরফে কি ধরনের কি সমস্যা হয়? প্রত্যেকটা সাবজেক্টের সাথে বৃদ্ধি হয়, কমে যায় বা ভালো লাগে, এই 3টা প্রশ্ন থাকবে। বরফ ধরলে বা তুষারাবৃত স্থানে বৃদ্ধি হয় অথবা কমে যায় অথবা ভালো লাগে। 3টা। ওয়ালাইকুম আসসালাম। ডেন্টাল 3 তো। তো তাহলে এই যে বরফটা আমরা কিভাবে পাবো? আমাদের রেপার্টরি, যদি বই থেকে রেপার্টরি করি তাহলে জেনারেল অধ্যায়ে যেতে হবে। আর যদি সফটওয়্যার থেকে করি তাহলে তাতেও জেনারেল অধ্যায়ে যেতে হবে। জেনারেলিটিস, আইস, আচ্ছা টেয়া দিয়ে দাও, কালকে টেয়া দিব না তোমার। আমি আমরা এখানে দেখুন আইসক্রিম ডিজায়ার, আইসক্রিম অ্যাগ্রাভেশন, এগুলো আইসক্রিম দেওয়া আছে। ড্রিঙ্কিং আইস অ্যাগ্রাভেশন, ফুড আইস অ্যাগ্রাভেশন। তো জেনারেলিটিসে আছে আইসি সেন্সেশন, আইস নিডল, এটা একটা সেন্সেশন, আইস এমএল,
অর্থাৎ বরফে উপশম। আমরা এটা এখান থেকে পেয়েছিলাম আইস এমএল, বরফে উপশম 9টা মেডিসিন। মেডিসিনগুলো আমরা যেখানে দেখে নেই। এই মেডিসিনটার নাম সিট্রুলাস। তো এটা আমাদের প্রচলিত মেডিসিন না, কিন্তু ফসফরাস বরফ দিলে উপশম একটা মাত্র মেডিসিন, যেটা প্রচলিত মেডিসিনের মধ্যে সেকেন্ড গ্রেড, বাকিগুলো কিন্তু থার্ড গ্রেড। এলুমেন, ক্যান্থারিস, কফিয়া, কুপ্রাম, লিডাম, অজনাম, সিকেলিকর, এই মেডিসিন গুলো হলো বরফ দিলে উপশম। তো উপশম আছে, কিন্তু অ্যাগ্রাভেশন তো পাচ্ছি না। তো যাই হোক, আইস আমরা যদি না পাই, কোল্ড দিতে পারি, COLD, কোল্ড। কোল্ড অ্যাগ্রাভেশন এর ভিতরে শুধু কোল্ড এয়ার পাইলাম, ডে টাইম কোল্ড আইসের কাছাকাছি। তো এভাবে আইস দিয়ে আমরা যেগুলো পাই, আইস এমএল এটা পেয়েছি সরাসরি। আইস অ্যাগ্রাভেশন বা আইস মানে ডিজায়ার, মানে বরফ চায়, বরফ, এই ডিজায়ার বলতে বরফ খেতে চায় বা আইসক্রিম খেতে চায়, এই ধরনের ডিজায়ার আমরা পেয়েছি। তো আইস দিয়ে যে বিষয়গুলো আমরা পাইলাম সেটা হলো যে আইস দিয়ে মূলত আইস অ্যাগ্রাভেশন বা আইস এমিলারেশনটা আমরা পেলাম। অ্যাগ্রাভেশন খুব একটা পাই নাই। আর সাধারণত আইসে অ্যাগ্রাভেশন আমরা, এটা সাধারণ হওয়া উচিত। কারো শরীরে যদি বরফ লাগে তার কাছে অ্যাগ্রাভেশন হবে, ভালো লাগবে না, খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু রেপার্টরিতে আমরা আইস এমিলারেশন পেলাম, বরফে উপশম। এটা কিন্তু অস্বাভাবিক। বরফ দিলে কমবে, ভালো লাগবে, হ্যাঁ, এটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। এই অস্বাভাবিক ব্যাপারটা আমরা পেয়ে গেছি। তো আইসক্রিম খেলে এটাও দেখেছি, আইসক্রিম খেলে এই বিষয়টা আমরা পাবো কোথা থেকে? জেনারেলিটিস, ফুড এন্ড ড্রিঙ্ক। দেখুন, ফুড এন্ড ড্রিঙ্কে গিয়ে আইস, দুইটা জিনিস দেওয়া আছে, আইস আর আইসক্রিম। আইসের ভিতরে যদি ঢুকি তাহলে আইস অ্যাগ্রাভেশন, আইস এমএল, আইস ডিজায়ার, এটা পেয়ে গেলাম। আর আইসক্রিমের ভিতরে যদি ঢুকি ঠিক সেম পাবো, আইসক্রিম অ্যাগ্রাভেশন, আইসক্রিম এমিলারেশন, আইসক্রিম অ্যাভারশন, আইসক্রিম ডিজায়ার। তো এভাবে আমরা আইস সংক্রান্ত সিমটম গুলো, অর্থাৎ আইস সংক্রান্ত যে সিমটম গুলো আমরা নিতে চাই সেটা হলো আইসক্রিম বা আইস খেলে বা ধরলে বৃদ্ধি হয়, কমে যায় বা ভালো লাগে। এই তিনটার যে কোনো একটা উত্তর বা যে কোনো, মানে এই তিনটার প্রশ্নের উত্তরগুলো পেলে আমরা এখান থেকে খুঁজে বের করব। বিশেষ করে আইস এমিলারেশন পাবো জেনারেলে, আর খাদ্য সংক্রান্ত আইসক্রিম বা আইস এটা আমরা পেয়ে যাব ফুড এন্ড ড্রিঙ্কস অধ্যায়ে। আচ্ছা, ড্রিঙ্কিং নরমাল, কোল্ড এন্ড ওয়ার্ম। নরমাল ঠান্ডা ও গরম পানি পান করলে কি হবে? বৃদ্ধি হয় কিনা, কমে যায় কিনা, ভালো লাগে কিনা, এই ধরনের একটা প্রশ্নের সম্মুখীন যদি রোগীকে করতে হয় বা রোগীকে এই ধরনের প্রশ্ন করার প্রয়োজন হয়, তাহলে আমরা রোগীকে এইভাবে প্রশ্ন করতে পারি যে নরমাল পানি বা ঠান্ডা পানি, গরম পানি, এমন কোনো ব্যাপার আছে যে এগুলো খেলে বা ব্যবহার করলে ভালো লাগে বা খারাপ লাগে বা ইচ্ছা করে? তখন আমরা যে উত্তরটা পাবো, উত্তরের জন্য আমরা এখান থেকে জেনারেলিস্টে গিয়ে ড্রিঙ্কিং,
এই দেখুন ড্রিঙ্কিং while অর্থাৎ পানি পান করার সময়, ড্রিঙ্কিং আফটার, ড্রিঙ্কিং ml, পানি পান এখানে while যতক্ষণ আসে ততক্ষণ অ্যাগ্রাভেশন হবে, পানি পান করার সময় অ্যাগ্রাভেশন। আর রেপিড হেস্টি মানে হলো খুব দ্রুত খায় এবং দ্রুত পানি পান করে। তো তাহলে আমরা ড্রিঙ্কিং সংক্রান্ত পেলাম, কি কি পেলাম ড্রিঙ্কিং সংক্রান্ত? কোল্ড ওয়ার্ম, এবং এই কোল্ড ওয়ার্ম পেতে গেলে আমাদের ফুড এন্ড ড্রিঙ্কে যেতে হবে। দেখুন ফুড এন্ড ড্রিঙ্কে গিয়ে কোল্ড ড্রিঙ্ক, অ্যাগ্রাভেশন, এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার আমরা পেয়ে গেছি। তারপর ফুড, কোল্ড ফুড, অ্যাগ্রাভেশন, এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার, কোল্ড ফুড, কোল্ড ড্রিঙ্ক আমরা এই দুটা পেলাম। আর ওয়ার্ম যদি দেই, ওয়ার্ম ড্রিঙ্ক, ওয়ার্ম মানে হলো কুসুম গরম পানি বা গরম পানি। গরম পানি খেলে কি হয়? অ্যাগ্রাভেশন, এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার এর ভিতরে পেয়ে যাবে। তো গরম পানি খেলে অ্যাগ্রাভেশন, এর মধ্যে কি কি ওষুধ রয়েছে? ব্রায়োনিয়া, কার্বন সালফ, ক্যামোমিলা, কফিয়া, ইগনেশিয়া, ল্যাকেসিস, মার্কসল, ফসফরাস, পালসিটিলা, রাস্টক্স, সিপিয়া, এই কয়েকটা মেডিসিন হলো সুপার গ্রেড। কি? ওয়ার্ম ফুড, ওয়ার্ম ড্রিঙ্ক অ্যাগ্রাভেশন, অর্থাৎ গরম পানি খেলে তার কাছে বৃদ্ধি হয়, তার কাছে ভালো লাগে না। তো আমরা কি কি পেলাম? কোল্ড পেলাম, ওয়ার্ম পেলাম, আরেকটা কি যেন আছে এখানে? হ্যাঁ, তো ড্রিঙ্ক তো আমরা এর মধ্যে আমরা ড্রিঙ্ক নিয়েছি। তাহলে এই কথাটার অর্থগুলো, এই কথাটার সিম্পটম গুলো আমরা কোথা থেকে পাবো? সিম্পটম গুলো পাবো কোল্ড জেনারেলিটিস, ফুড এন্ড ড্রিঙ্কস, ফুড এন্ড ড্রিঙ্কস এ ঢুকে কোল্ড নামক রুব্রিকে যাব, কোল্ড এর ভিতরে গেলে ড্রিঙ্ক পাবো, ফুড পাবো। ড্রিঙ্কের ভিতরে ঢুকলে কোল্ড, অ্যাগ্রাভেশন, এমিলারেশন, তারপর হলো ডিজায়ার, অ্যাভারশন, এই ধরনের সিম্পটম গুলো পাবো। ঠিক অনুরূপ ভাবে কোল্ডের জায়গায় ওয়ার্ম, ফুড এন্ড ড্রিঙ্কের ভিতরে ওয়ার্মে গেলে ওয়ার্মেরও ফুড অথবা ওয়ার্ম ড্রিঙ্ক দুটার একটা পাবো। আমি যদি ফুডে ঢুকি তাহলে এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার এগুলো পাবো। আবার যদি ড্রিঙ্কে ঢুকি ঠিক সেম, এমিলারেশন, অ্যাভারশন, ডিজায়ার, অ্যাগ্রাভেশন, এই সিম্পটম গুলো আমরা পাবো। তো এভাবে আমরা এই সিম্পটম গুলো সমাধান করতে পারি। যে আমরা রোগীকে প্রশ্ন করলাম, বিজ্ঞের মতো প্রশ্ন করলাম যে আপনার খাবার, অর্থাৎ আপনি ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা পানি বা নরমাল পানি, গরম পানি বা এই ধরনের পানিতে আপনার কোনো সমস্যা হয়, অর্থাৎ খাইলে কোনো সমস্যা হয় কিনা, গায়ে লাগালে কোনো সমস্যা হয় কিনা, মানে কোনো ধরনের সমস্যা হয় কিনা, এই ধরনের বিজ্ঞের মতো প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে উত্তরটা আমরা এখন শিখলাম যে কিভাবে এই প্রশ্নের সমাধান করব। প্রশ্নের পরে উত্তর দিল যে স্যার আমার ঠান্ডা পানি খেলে ভালো লাগে। একজন পেশেন্ট উত্তর দিল যে স্যার আমি ঠান্ডা পানি খেলে ভালো লাগে। তো যখন পেশেন্ট উত্তর দিল ঠান্ডা পানি খেলে ভালো লাগে, তখন আমি কিভাবে যাব? তার যাব জেনারেলিটিস অধ্যায়ে, ফুড এন্ড ড্রিঙ্কস, তারপর হলো কোল্ড, কোল্ডের ভিতরে গেলাম কোল্ড ড্রিঙ্ক এমএল, অর্থাৎ ঠান্ডা পানি খেলে উপশম।
ঔষধ কয়টা আছে? ঔষধ অনেকগুলো আছে। বিসমাথ, ব্রায়োনিয়া, ক্যাকটাস, সরি কাস্টিকাম, ক্লিমেটিস ইরেক্টা, কফিয়া, কুপ্রাম মেটালিকাম, ল্যাকেসিস, ফসফরাস, পালসেটিলা, সিপিয়া। এই মেডিসিন গুলো হলো সুপার গ্রেড। আরো অনেকগুলো মেডিসিন আছে ফার্স্ট গ্রেড, অনেকগুলো মেডিসিন আছে ফার্স্ট গ্রেড এই পর্যন্ত। তারপর বাকিগুলো সেকেন্ড গ্রেড ও থার্ড গ্রেড। টোটাল 186টা মেডিসিন, যারা ঠান্ডা পানি খেলে উপশম। তাহলে এইখান থেকে, এই প্রশ্ন থেকে রোগী যদি আমাকে আরেকটা উত্তর দেয় যে স্যার আমি গরম পানি খেতে পছন্দ করি, ঠান্ডা পানি ভালোই লাগে না, গরম পানি খেতে পছন্দ করি, যদি কোনো পেশেন্ট এই ধরনের উত্তর দেয়, তাহলে আমরা তার জন্য কি রূপ নিতে পারি? একজন হেল্প করেন তো। কেউ কি বলবেন যে গরম পানি পছন্দ করে, মানে গরম পানি তার কাছে ভালো লাগে? তো এই ধরনের কথা বললে আমরা কি রুব্রিক নিব পেশেন্টের জন্য? হট ওয়াটার ডিজায়ার। হট ওয়াটার ডিজায়ার। তাহলে এটা আমরা কিভাবে পাবো রেপার্টরি গ্রন্থ থেকে? যদি সিনথেসিস কমপ্লিট রেপার্টরি ইউজ করি, কমপ্লিট রেপার্টরির জেনারেটিস অধ্যায়ে যাব। ফুড, আই হ্যাভ ডাউনলোড দি ফুড এন্ড ড্রিঙ্কস এ যাব, গিয়ে তারপরে হলো হট। আসলে গরম পানি, হট পানি কেউ খায় না, এখানে হবে ওয়ার্ম। ওয়ার্ম ড্রিঙ্ক ডিজায়ার, গরম পানি খাওয়াকে পছন্দ করে। এর ঔষধ হলো আর্সেনিকাম অ্যালবাম, ব্রায়োনিয়া, ক্যাসকেরিলা, চেলিডোনিয়াম, লেককানাইনাম। এই কয়েকটা মেডিসিন হলো সুপার গ্রেড। তাহলে এভাবে আমরা পেশেন্টের কাছ থেকে প্রশ্ন পেয়ে, মানে উত্তর পেয়ে, উত্তরটাকে রেপার্টরিতে গিয়ে খুঁজে বের করা কিভাবে সিমটমটা আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, কোল্ড ওয়েদার, এতক্ষণ তো আমরা কোল্ড ড্রিঙ্ক খাওয়া দাওয়া নিয়ে রইলাম, এবার কোল্ড ওয়েদার, টেম্পারেচার, ঠান্ডা, ওয়াটার, কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিতে ধৌত বা গোসল করলে কেমন লাগে? তাহলে এই সিমটমটা আমরা কিভাবে পাবো? এই সিমটমটা যেহেতু ধৌত করা, গোসল করা, তাহলে আমরা বাথিং দিই। বাথিং, ওয়াশিং, অ্যাগ্রাভেশন, কোল্ড, 138টি মেডিসিন আছে। তাহলে এই যে দেখুন, আমি খুঁজে বের করার জন্য যে একটা কৌশল, এটা হলো বারবার ইউজ, কোল্ড ওয়াটার, ঠান্ডা পানিতে ধৌত বা গোসল করলে। এখন আমি এই সিমটমটা খুঁজে বের করার জন্য কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সেই বিষয়টা যদি না জানি, তাহলে কিন্তু আমি সঠিকভাবে যেতে পারবো না। বা সঠিক ধারণার ভিতর থেকে যদি ঔষধ দেই আমি, যে আমার ব্রেইনে আছে ওষুধগুলো, 138টা ওষুধকে আমি রেপার্টরাইজেশন করতে পারবো না, বা 138টা ওষুধকে আমি সন্নিবেশিত করতে পারবো না। 138টা ওষুধকে সন্নিবেশিত করতে হলে রেপার্টরি টেবিলের প্রয়োজন আছে, এবং রেপার্টরি টেবিল লাগবে। তো এই যে আমি যে গেলাম, যে কোল্ড ওয়াটারে ধৌত করলে বা গোসল করলে কেমন লাগে, এই যাওয়াটা শিখতে হবে আমাদের। ওষুধগুলো মুখস্থ না করলেও হবে, সিমটমটাকে নেওয়া শিখতে হবে। কোল্ড ফুড, ঠান্ডা খাবার, এর আগে আমরা কোল্ড ড্রিঙ্কের জায়গায় কোল্ড ফুডও করে ফেলছি। ওয়ান ফুড, সেখানে কোল্ড যেভাবে পাবো, ওয়ানও সেভাবে পাবো। হট ফুড, একই কথা। হট ওয়াটার, গরম পানিতে ধৌত বা গোসল করলে। তারপরে প্লেস, সমতল, পাহাড়ি ও সামুদ্রিক এলাকায়। এই সিমটমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক এলাকা তো আমরা জানি সি, আর পাহাড়ি হলো অ্যালটিটিউড, সমতল পি। সমতলের কোন রুব্রিক নাই।
জেনারেটিস, হ্যাঁ সিশোর সিসাইড, এখানে যদি যাই অ্যাগ্রাভেশন অর এমিলারেশন, এয়ার অ্যাগ্রাভেশন ডিজায়ার, এখানে অ্যাগ্রাভেশন অর এমিলারেশন এর ভিতরে কোনো ঔষধ দেয়া নাই। আমরা ওপেন রেপার্টরিতে যাব, রেপার্টরিতে গিয়ে এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব যে এয়ার সিসুর এয়ার, এয়ারের ভিতরে গেলে পাবো সিসুর এয়ার। এখানে অ্যাগ্রাভেশনের ঔষধ দেয়া আছে 31টা, এই ঔষধগুলো। এমিলারেশন দেন, অর্থাৎ প্রথমে বৃদ্ধি তারপর উপশম যদি হয় কার্সিনোসিন একটি মাত্র মেডিসিন, তারপর হলো সিসুর এয়ার অর্থাৎ সমুদ্রের সামুদ্রিক এলাকার বাতাসে যদি তার ভালো লাগে, শরীরটা ভালো লাগে, তাহলে 52টা মেডিসিন আছে এখানে। মেডোলিনাম, কার্সিনোসিন, এই মেডিসিন গুলো সুপার গ্রেড, আর লাল যে মেডিসিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো ফার্স্ট গ্রেড। আচ্ছা, তাহলে আমরা সামুদ্রিক এলাকা পেলাম। হ্যাঁ, সামুদ্রিক এলাকাটা কিভাবে পেলাম? সামুদ্রিক বাতাসে বা সামুদ্রিক এরিয়াতে আমাদের কি হয়, কোনো কিছুর উপশম বা অ্যাগ্রাভেশন এগুলো যদি হয়, তাহলে সিমটমটা আমরা বের করব জেনারেটিস অর্থে গিয়ে এয়ার। আমরা এখান থেকে ঢুকে দেখি জেনারেটিস, এয়ারে ঢুকলাম। এখন দেখুন কোল্ড এয়ার, ড্রাই এয়ার, তারপর ফ্রস্টি, ফ্রস্টি মানে হলো বরফের বাতাস, ইনডোর এয়ার, তারপর ওপেন এয়ার, নাইট এয়ার, তারপর সিসুর এয়ার, সিসুর মানে হলো সমুদ্র পার বা সমুদ্রের বাতাস। সেন্সেশন অফ ওয়ার্ম, ওয়ার্ম মানে হলো গরম আবহাওয়া। তো এইভাবে আমরা এয়ার গুলো কিন্তু জানতে পারতেছি। আমাদের এখানে আলোচ্য এয়ার কি? আলোচ্য এয়ার হলো পাহাড়ি ও সামুদ্রিক। পাহাড়ি কোথায়? অ্যালটিটিউড আছে? নাই, এখানে শুধু সমুদ্রের কথা আছে। অ্যালটিটিউড আবার আলাদা যদি লিখি, অ্যালটিটিউড বানানটা কিভাবে হবে? অ্যালটিটিউডস, কমপ্লিট রেপার্টরিতে অ্যালটিটিউডসটা ওইভাবে দেয়নি। মার্ফি রেপার্টরিতে দুইটা দিয়েছে। অ্যালটিটিউড সিকনেস 23টা মেডিসিন আছে। পোকা, পোকা মেডিসিনটা হলো সুপার গ্রেড, আর ফার্স্ট গ্রেড আছে ক্যালকেরিয়া কার্ভ, কার্বোভেজ, সাইলিসিয়া। অ্যালটিটিউড সিকনেস। তো এভাবে আমরা সিম্পটম গুলো খুঁজে বের করতে পারি। টাচ,
প্রেসার মেসেজ, টাচ প্রেসার মেসেজ, এটা খুঁজে বের করার জন্য এটা খুব সহজ। টাচ দিয়েই পাবেন, জেনারেল অধ্যায়ে গিয়ে টাচ দিয়ে পাবেন, প্রেসার দিয়েও পাবেন, মেসেজ দিয়েও পাবেন। আমরা এটা খুবই সহজ, এটার জন্য বিশেষ বিশেষ কিছু প্রয়োজন হয় না। দেখুন এই যে টাচের ভিতরে আছে দেখুন অ্যাগ্রাভেশন 740টা মেডিসিন, টাচ অ্যাগ্রাভেশন। আর এটা হওয়াই উচিত, যে কোনো পেইন, যে কোনো শারীরিক সমস্যার জন্য, সমস্যার সময় টাচ করলে অ্যাগ্রাভেশন হবে, এটা সাধারণ কথা। এই সাধারণ কথা বলেই তার ঔষধ কিন্তু অনেকগুলো, এবং সুপার গ্রেড কতগুলো, অনেকগুলো সুপার গ্রেড। টাচ এমিলারেশন 87টা মেডিসিন। মেডিসিন গুলো আমরা একটু দেখে নেই। অ্যাসাফিটিডা, বেলেডোনা, ক্যালকিরিয়া কাল, সিকেলিকর, মিউরিক অ্যাসিড, থুজা, এই কয়েকটা মেডিসিন হলো সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড মেডিসিন বাকিগুলো। তো অর্থাৎ কারো শরীরে কোনো সমস্যা, ওই সমস্যার জায়গায় যদি কাজ করে তাহলে ভালো লাগে। যদি বিষয়টা এমন হয় তাহলে এই সিমটমটা ইউজ হবে, এবং ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাইলাম সুপার গ্রেড ওষুধগুলো। তো টাচ পাইলাম, প্রেসার ঠিক টাচটা যেভাবে পেয়েছি প্রেসারটাও ঠিক সেভাবে পাবো। জেনারেল অধ্যায়ে গিয়ে প্রেসার, প্রেসারের ভিতরে প্রেসার অ্যাগ্রাভেশন, এমিলারেশন, অ্যাভারশন। প্রেসার অ্যাগ্রাভেশনে হলো 635টি মেডিসিন, এমিলারেশনে 480টা মেডিসিন। তো এমিলারেশনের ভিতরে ঢুকলে আরো অনেকগুলো সাবরুটিন পাওয়া যাবে। ক্লথস অফ, অর্থাৎ জামার যে একটা প্রেসার, জামার প্রেসারে তার কাছে ভালো লাগে। রিমেডি গুলো হলো চিনিনাম সালফ, সরিনাম, সেবাডিলা, এগুলো হলো ফার্স্ট গ্রেড। বিওফো, ফ্লোরিক অ্যাসিড, নেট্রাম কার্ব, নেট্রাম নিউ, নাইট্রিক অ্যাসিড, পালসিটিলা, রুটা, আর এটা হলো সেমারিয়াম কোবেলটাম। এই মেডিসিন গুলো হলো থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেড আর থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেড মেডিসিন এখানে নেই। অর্থাৎ জামার প্রেসারে, অর্থাৎ আমরা যে জামা পরি, জামার প্রেসারে তার কাছে ভালো লাগে সিমটমটা যদি এমন হয়। তারপরে এজি ওভার এ শার্প, আচ্ছা এজি মানে হলো কিনারা, যে কোনো কিছুর কিনারা, কিনারাটা ওভারে শার্প, শার্প মানে হলো তীক্ষ্ণ। অর্থাৎ তার কিনারাটাতে কি আমরা প্রেসার অ্যাগ্রাভেশন, কিন্তু তার কিনারাটা কিন্তু শার্প, তীক্ষ্ণ। অর্থাৎ এখানে একটা তীক্ষ্ণ অনুভূতি হয় যদি কিনারাতে ধরা হয়, আর বাকি জায়গাগুলোতে প্রেসার দিলে তার কাছে ভালো লাগে। বিষয়টা যদি এমন হয় তাহলে কলোসিন, সিনকোনা, ল্যাকেসিস, ম্যাগমিউর, মেনিয়ান্থাস, নাক্স ভমিকা, সরিনাম, আর স্ট্যানান মেটালিকাম, এই কয়েকটা মেডিসিন হলো ফার্স্ট গ্রেড। আর সুপার গ্রেড হলো কলোসিন, কলোসিন। তাহলে এই যে মেডিসিন গুলো আমরা দেখলাম, যে প্রেসার দিলে, অর্থাৎ চাপ দিলে, কোন জায়গায় চাপ দিলে তার কাছে ভালো লাগে, কিন্তু চাপের এই কিনারা গুলো কিন্তু তার কাছে খুব তীক্ষ্ণ মনে হয়, অর্থাৎ ওইখানে প্রেসারটা তার কাছে ভালো লাগে না, বাকি জায়গাটাতে ভালো লাগে। তাহলে 16টা মেডিসিন। জেন্টাল, জেন্টাল মানে হলো খুব মৃদু ভাবে, আস্তে আস্তে চাপ দিলে ভালো লাগে। হেড, হ্যান্ড উইথ, হাত দিয়ে প্রেসার দিলে ভালো লাগে। হার্ড, খুব শক্ত করে, অর্থাৎ খুব জোরে প্রেসার দিলে ভালো লাগে। 58টা মেডিসিন। এইগুলো দেখতে হবে। আমরা অনেক সময় এমন অনেক পেশেন্ট পাই, বলে যে স্যার আমার কি বলে পারায়া না দিলে ভালো লাগে না,
তার মানে কি তার হার্ট প্রেসারে ভালো লাগে। হ্যাঁ, হাত দিয়ে চাপলে হয় না। যদি কোনো পেশেন্ট এই ধরনের কথা বলে, সেজন্য সুপার গ্রেড মেডিসিন রয়েছে এই কয়েকটা: ব্রায়োনিয়া, সিনা, এটা চায়না না, সিনকোনা অফিসিয়ালিস, হ্যাঁ চায়না, কলোসিন্থ, ম্যাকফস, নেকটাম মিউর, নাক্স ভূমিকা, স্ট্যানাম মেটালিকাম, এগুলো হলো সুপার গ্রেড। জিনকাম মেটালিকাম পর্যন্ত সুপার গ্রেড। তারপর আর্জেন্টা মেটালিকাম, আর্জেন্টা নাইট্রিকাম, বেলেডোনা, ক্যাকটাস, চিনিনাম সালফ, কোনিয়াম, কুপ্রাম মেটালিকাম, ইগনেশিয়া, ল্যাকেসিস, ম্যাকমিউর, এই মেডিসিন গুলো হলো ফার্স্ট গ্রেড। তাহলে আমরা এই জায়গাটা থেকে কিভাবে খুঁজে বের করব? টাচ, প্রেসার, মেসেজ। প্রেসারও দেখলাম, এবার মেসেজটা দেখি। মেসেজটা যদি আমরা না পাই, এই দেখুন মেসেজটা আমরা আসলে পাই নাই, এখানে শূন্য দেওয়া আছে। মেসেজের আরেকটা রূপ হলো রাব। রাব মানে হলো ঘর্ষণ করা। দেখেন, রাবিং, মেসেজ, ফ্রিকশন, এই চ্যাপ্টারে যেতে হবে। রাবিং, মেসেজ, ফ্রিকশন, এর ভিতরে গেলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাগ্রাভেশন, এমিলারেশন, ডিজায়ার, সেন্সেশন। ঠিক সেম একই কথা। তাহলে আমরা এখানে যে কথাটা আছে যে মেসেজের জায়গায় রাব, রাব মানে হলো মেসেজ বা এটাকে হাত বুলায় দেওয়া। তাহলে এইভাবে প্রত্যেকটা সিম্পটম খুঁজে বের করার কৌশল আমাদেরকে জানতে হবে। খুবই সহজ। আগে মডালিটি শিখতে হবে। মডালিটি শিখলে মনের একটা জোর বাড়বে, কারণ মডালিটির ভাষাগুলো খুব সহজ, রেপার্টরি থেকে খুঁজে বের করাটাও খুব সহজ। হ্যাঁ, যখন আপনি সহজ সাবজেক্ট দিয়ে একটা অনেক বড় কিছু শিখে ফেলতে পারবেন, অনেকগুলো সিম্পটম বের করার যোগ্যতা অর্জন করতে পারবেন, তখন রেপার্টরি করতে ভালো লাগবে। আর না হলে রেপার্টরি একটা বোরিং সাবজেক্ট। হ্যাঁ, সিম্পটম গুলো খুঁজে বের করা অনেক কঠিন সাবজেক্ট, যারা নতুন তাদেরকে বলছি। তো এই বোরিং এবং কঠিন সাবজেক্টটাকে জয় করতে হলে প্রথম মডালিটিস খুঁজে বের করা দিয়ে শুরু করতে হবে। তারপর হলো ইচিং এন্ড স্ক্র্যাচিং, চুলকানো বা আঁচড়ানো, একই কথা। চুলকানো বা আঁচড়ানো, ইচিং বা স্ক্র্যাচিং, এই দুটা একই কথা, হলো ব্যবহারগত পার্থক্য আছে। ইচিং হলো আমার শরীরের একটা অনুভূতি। ধরুন আমার এই জায়গাটা চুলকাচ্ছে, মানে আমার যে অনুভূতি হচ্ছে সেটার নাম ইচিং। আর আমি যে কাজটা করলাম এটার নাম হলো স্ক্র্যাচিং। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কোন প্রান্ত থেকে কাউকে শুনতে পাচ্ছি না তো, আমার কাছে মনে হচ্ছে যে আমি একা একা বুঝি বলে যাচ্ছি। কোনো সমস্যা হলে স্যার জানিয়ে দিব স্যার, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইচিং আর স্ক্র্যাচিংটা তো বুঝতে পারছেন। দুইটা, ইচিং হলো আমার গায়ের অনুভূতি, আমার চুলকানি হয়েছে, হ্যাঁ। আর স্ক্র্যাচিং হলো আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে যে চুলকালাম, সেটা হলো স্ক্র্যাচিং। ইচিং হওয়ার ফলে আমি যে কাজটা করলাম সেটা নাম স্ক্র্যাচিং। তো ইচিং আর স্ক্র্যাচিং এই সংক্রান্ত যে সিম্পটম গুলো আছে, চুলকানো বা আঁচড়ালে আপনার কোনো সমস্যা বাড়ে বা কমে বা উপশম হয়, এটা একটা বড় একটা সাবজেক্ট। এই বড় সাবজেক্টটার জন্য আমরা যাবো কোথায়? স্কিনে যাব। স্কিন ইচিং, ITCHI, দেখুন ইচিং, এর ভিতরে কিন্তু অনেকগুলো রুব্রিক আছে। হ্যাঁ, অল্টারনেটিং উইথ পেইন,
অর্থাৎ চুলকানোর পরে এখানে অনেক অনেক কিছু শেখা আছে, হ্যাঁ, যে চুলকানোর পরে যে জায়গাটা চুলকায়, মানে একটা জায়গায় চুলকায় বা চুলকানি অনুভূতি হয়, তো চুলকানো অনুভূতির পরে এই জায়গাটা ব্যথা, আবার চুলকানোটা ভালো হয়ে আবার ব্যথা ভালো হয়ে আবার চুলকানি ভালো হয়ে ব্যথা, অল্টারনেটিং একটার পর একটা থাকে। যদি বিষয়টা এমন হয় তাহলে এই সিমটমটা আমরা ইউজ করব। আর তার সাথে যদি আবার মাথা ব্যথা থাকে তাহলে একটি মেডিসিন। দেখুন এই সিমটমটা এটা হলো আয়োডিয়াম। আয়োডিয়াম ওষুধটা দেখুন, একটা ওষুধ আমরা শিখতে পারলাম যেটা হলো রুপসের ভিতরে পড়ে, যে ইচিং অল্টারনেটিং উইথ পেইন হেডেক। তার শরীরে যে কোনো জায়গায় চুলকানি, তো চুলকানি ভালো হয়ে মাথা ব্যথা, আবার মাথা ব্যথা ভালো হয়ে চুলকানি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। এটা হওয়া উচিত না। চুলকানি ভালো হলে মাথার সাথে তো কোনো সম্পর্ক না, এটা সম্পর্ক হলো স্কিনের সাথে। তো এই যে একটা অল্টারনেটিং এই ব্যাপারটা যেহেতু অসাধারণ, সিমটমটাও অসাধারণ, আয়োডিয়াম। তো এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু ওষুধটাকে আমরা স্পেসিফিক সুন্দরভাবে বুঝতে পারবো। এই সিমটমটা আসলে আয়োডিয়াম ছাড়া যদি আমরা অন্য ওষুধ দিই তাহলে হয়তো ওষুধটা কাজ নাও করতে পারে বা রোগীর জন্য আমরা ব্যর্থ হইতে পারি। আর এই ব্যর্থ রোগীকে ভালো করতে হলে আমাদের রেপার্টরি ভাবে শিখতে হবে, হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে রেপার্টরি শিখতে হবে। আরেকটা বিষয় হলো ইচিং, এভরি সেন্সেশন মাইন্ডের খুব কাছাকাছি। চুলকানি এটা কি চোখে দেখা যায়? আপনি কি কোন ল্যাব টেস্ট দিয়ে বলতে পারবেন যে আমার এই জায়গাটা চুলকায় বা চুলকানোর কোনো অনুভূতি পারবেন না। কোন জায়গায় ব্যথারও অনুভূতি, ব্যথা যেমন পালসেটিং পেইন, বলতে পারবেন না যে পালসেটিং পেইন কোনো পরীক্ষা দিয়ে ল্যাবরেটরি টেস্ট দিয়ে ধরা যাবে কিনা, অসম্ভব, ধরা যাবে না। তো যেহেতু জিনিসগুলো ধরা যাবে না, একটা অনুভূতির ব্যাপার, একটা সেন্সেশনের ব্যাপার, প্রত্যেকটা সেন্সেশন মাইন্ড থেকে হয়। মাইন্ডের একটা বহিঃপ্রকাশের নামই হলো সেন্সেশন। তো মাইন্ডের এই বহিঃপ্রকাশটা যেমন মেজাজ দিয়েও হইতে পারে, তেমন সেন্সেশন দিয়েও হইতে পারে, আচরণ দিয়েও হইতে পারে, অনুভূতি দিয়েও হইতে পারে। তো তো প্রত্যেকটা অনুভূতি কিন্তু একটা মাইন্ড। তো হোমিওপ্যাথির প্রত্যেকটা স্থানে স্থানে মাইন্ড লুকায়ে আছে। কেউ যদি ভাবে যে স্যার মাইন্ড মানে মাইন্ড অধ্যায় বা মাইন্ড অধ্যায়কে নিয়েই যদি কেউ হোমিওপ্যাথিকে বুঝায় বা বুঝে, তাহলে সে আপনাকে আমাকে ভুল বুঝাবে। হোমিওপ্যাথির একটা বিশাল চ্যাপ্টারকে, একটা বিশাল গবেষণাকে সে অস্বীকার করবে, এবং এই অস্বীকার করা বা আমাদেরকে নিরুৎসাহিত করার জন্য সে অবশ্যই তিরস্কারের অধিকার রাখে। তাকে আমরা তিরস্কার করতে পারি, কেননা সে হোমিওপ্যাথির অনেক বড় সাবজেক্টকে অস্বীকার করছে এবং হোমিওপ্যাথি শিক্ষার্থীদেরকে ভুল পথে পরিচালিত করছে। তো তারপরের যে সাবজেক্টটা ইচিং, হ্যাঁ, ইচিংটা তো আমরা দেখতেছি এতক্ষণ যে ইচিং এর ভিতরে কি আছে, অল্টারনেটিং উইথ পেইন। তারপরে লেফট, শুধু শরীরের বাম পাশে চুলকায়, কোনো পাঠের বাম পাশে চুলকায়, তাহলে ঔষধ 181টা। যদি রাইট, ডান পাশে চুলকায়, তাহলে 174টা মেডিসিন। ডে টাইম, মর্নিং, ফোরনুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট। তারপর হলো মার্চ ইন, শুধু মার্চ মাসে চুলকায়। এবার একটা সুন্দর একটা সিমটম পাওয়া গেছে, ফ্লোরিক অ্যাসিড। কারো যদি শুধু মার্চ মাসে চুলকায়, এটা বের করাটা খুব কঠিন। কেউ বলতে পারে যে স্যার আমার শীত গিয়ে যখন গরম আসে, এই যখন আসে তখন বেশ চুলকায়, 10-15 দিন চুলকায়, তারপর আর চুলকায় না। তাহলে বুঝতে পারলেন যে তার মার্চ মাসে চুলকায়, কারণ শীত মৌসুমটা মার্চের 15 তারিখ পর্যন্ত থাকে, হালকা হালকা শীত, তারপরে কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। তো মার্চ মাসে চুলকালে একটি মাত্র মেডিসিন, ফ্লোরিক অ্যাসিড। আর স্প্রিং মানে কি? স্প্রিং
হঠাৎ করে ভুলে গেলাম, স্প্রিং এটা কি, কোন ঋতু? বসন্ত। বসন্ত, ধন্যবাদ। বসন্ত ঋতুতে যদি কারো চুলকায়, মানে এই যে আসতেছে বসন্ত ঋতু, বসন্ত তো এসেই পড়ছে, তো এই সময় যদি কারো শরীর চুলকায়, তিনটা মেডিসিন গুলো একটু দেখে নেই। ফ্লোরিক অ্যাসিড, ল্যাকেসিস, সালফার। যদি উইন্টার, শীতকালে চুলকায়, তাহলে 4টা মেডিসিন, হাইপেরিকাম, এটা কি, পার্থেনিয়াম, সরিনাম, সালফার। যদি সামারে চুলকায়, গ্রীষ্মকালে চুলকায়, তাহলে একটা মেডিসিন, অ্যাব্রোমা অগস্টা। পিরিয়ডিক মানে চুলকানিটা, হ্যাঁ, পিরিয়ডিক চুলকানি হলো নির্দিষ্ট সময়ে আগত, অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায়, এটাকে পিরিয়ডিক বলা যায়, অথবা 2 দিন পর পর, বা প্রতি 1 সপ্তাহ পর পর চুলকায়, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে পরে যদি কোনো একটা বিষয় আসে, সেটাকে পিরিয়ডিক বলা হয়। তো এর ভিতরে যদি আমরা ঢুকি, এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আসে, এভরি আদার ডে, একদিন থাকে না চুলকানি, আর তারপরের দিন চুলকানি হয়, একদিন থাকে না, তারপরের দিন চুলকানি হয়। আচ্ছা, একদিন পরে পরে চুলকানি হয়, কি মেডিসিন? আমরা দেখি ব্লাটা ওরিয়েন্টা। আর ঘন্টায় ঘন্টায়, এভরি আওয়ার, মানে প্রতি ঘন্টা পর পর চুলকায়, সেটার মেডিসিন হলো সিরাম এঙ্গুইলা। হ্যাঁ, এটা পাবো কিনা, বা আমি প্রথম নাম শুনলাম। তারপর চুলকানি যদি কোনো এয়ারে বৃদ্ধি হয়, আমরা এয়ারটা তখন পড়লাম, কোল্ড এয়ার, ওপেন এয়ার। তারপরে অ্যালোন বিং অ্যাগ্রাভেশন, মানুষের সামনে যখন থাকে, মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে চলাফেরা করে, ওই সময় তার কোনো সমস্যা নাই। যখন নিজে নিজে একা একা থাকে, তখন তার শরীর চুলকাইতে শুরু করে। কি মজার বিষয়, পড়লেই মজা, তাই না? আমরা এই ওষুধটা পাবো সোলানাম টিউবেরোসাম মেডিসিন। এটাও খুব একটা কমন মেডিসিন না। অ্যাপ্লিকেশন, এখন দেখুন, অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে কি মজার জিনিস পাচ্ছেন। কোল্ড অ্যাপ্লিকেশন ml, 1 অ্যাপ্লিকেশন ml, অর্থাৎ যদি কারো চুলকানি গরম কিছু দিলে উপশম হয়, তাহলে ফ্লোরিক অ্যাসিড, পালসেটিলাস, ফার্স্ট গ্রেড মেডিসিন, বাকিগুলো থার্ড গ্রেড মেডিসিন। আর 1 ml যদি হয় কারো চুলকানি গরম কিছু দিলে উপশম, তাহলে রাস ভ্যান, আর হলো টিউবারকুলিনাম। এভাবে অ্যাটাকস বিফোর, অর্থাৎ আক্রান্ত হওয়ার পূর্বে মানে যে কোনো বিষয়ে, যেমন ধরুন একটা জায়গাতে চর্মরোগ হবে, বা একটা জায়গাতে ঘা হবে, তার আগে আপনার এই জায়গাটা চুলকাচ্ছে, একেবারে ভালো জায়গা চুলকাচ্ছে, কিছুক্ষণ চুলকানোর পরে এখানে ঘা হয়ে গেল, এবং ঘা হওয়ার পরে ওই ঘা আর সারছে না, অ্যাটাকস বিফোর। আবার নতুন আরেক জায়গায় হঠাৎ করে একদিন দেখতেছেন চুলকাচ্ছে, তো চুলকাচ্ছেন, কিছুক্ষণ চুলকাচ্ছেন, চুলকানোর পরে জায়গাটা ঘা হয়ে গেছে, ওই ঘাটা আর সারছে না। তো পেশেন্ট যদি বলে যে স্যার আমার এই জায়গায় একটা ঘা হওয়ার আগে চুলকায়, হ্যাঁ, অর্থাৎ অ্যাটাকস বিফোর, কোন একটা জিনিস আক্রান্ত হওয়ার আগে চুলকায়, আক্রান্ত হয়ে গেলে অর্থাৎ ঘাটা হয়ে যাওয়ার পরে আর চুলকায় না। যদি বিষয়টা এমন হয়, তাহলে মেডিসিন 3টা, ইগনেশিয়া, কেলিবাইক্রম, পালসেটিলা। তাহলে এভাবে এই প্রত্যেকটা সাবজেক্টকে যদি আমরা এভাবে পড়ি, তাহলে কিন্তু খুব মজা, খুব ভালো ডাক্তার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। বেকন আফটার বাথিং ওয়াশিং, এখানে দেখুন বাথিং ওয়াশিং অ্যাগ্রাভেশন, কোল্ড বাথিং অ্যাগ্রাভেশনে হলো ক্রিমেটিসির একটা এমন কার্ভ, এন্টিং কোট, ব্যারাইটা কার্ভ, আর এখানে টিউবারকুলিনাম। ওয়ার্ম বা হট, এখানে কি হলো বাথিং, অর্থাৎ পানি দিয়ে যদি ধৌত করা হয়, তাহলে অ্যাগ্রাভেশন, মেজেরিয়াম, বেলিসপেরিনাস, অ্যালুমিনা ইত্যাদি ইত্যাদি মেডিসিন গুলো রয়েছে।
বেড ইন, বিছানায় গেলে, এইভাবে আমরা কিন্তু ওই বাকিগুলো পড়ে নিব। হ্যাঁ, বাকিগুলো পড়ে নিব। যার কাছে সফটওয়্যার নাই সে এরকম একটা রেপার্টরি নেবেন, মার্ফি রেপার্টরি কিনবেন। মার্ফি রেপার্টরি সব থেকে ভালো মধ্যম মানের রেপার্টরি, কারণ এর মধ্যে জেনারেল কেন্টের যা আছে সব আছে, তার পাশাপাশি আবার ক্লিনিক্যাল সিম্পটম গুলো আছে। জেনারেল এবং ক্লিনিক্যাল দুইটার সমন্বয়ে মার্ফি রেপার্টরি বানানো হয়েছে। তো এই জন্য মার্ফি রেপার্টরি দিয়ে যদি কেউ শিক্ষার বেসটা গড়ে নেন, তাহলে সে কোনো জায়গায় ঠকবেন না ইনশাআল্লাহ। আর ধরুন আপনি যদি ক্যান্ট রেপার্টরি দিয়ে আপনার শিক্ষার ভিত্তিটা গড়েন, তাহলে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে আটকে যাবেন। আর সিনথেসিস রেপার্টরির সিনথেসিস রেপার্টরির একটা দুর্বলতা হলো, সিনথেসিস রেপার্টরি 2009 সালে এটা সর্বশেষ আপডেট হয়েছে। এখন 2021 সাল, প্রায় কত 12 বছর, এক যুগ ধরে এটা কোনো আপডেট হয়নি। তো যেহেতু এক যুগ ধরে এটা কোনো আপডেট হয়নি, সেহেতু আমরা কিন্তু সিনথেসিস রেপার্টরি এক যুগ পিছিয়ে আছি। আর সিনথেসিস রেপার্টরির আরেকটা দুর্বলতা হলো, আপনি ধরুন আপনি এই বেড ইনের ভিতরে যাবেন, বিছানায় গেলে চুলকানি, এখানে ঔষধ দেওয়া আছে 5টা কথার কথা। আবার তার ভিতরের সাব রুব্রিকে যদি যান, সাব রুব্রিকের মধ্যে দেওয়া আছে 20টা। মূল রুব্রিকে 5টা মেডিসিন, সাব রুব্রিকে 20টা মেডিসিন, সেটা হতে পারে না। সেটা সিনথেসিসের একটা ভুল কি বলে বিন্যাস। তো বিছানার মধ্যে ধরুন কথার কথা গরম পানিতে উপশম, এর ভিতরে যে কটা মেডিসিন থাকবে তার সাব রুব্রিকে যদি বেশি মেডিসিন থাকে সেটা সন্দেহজনক। এজন্য মার্ফি রেপার্টরি ইউজ করবেন বা কমপ্লিট রেপার্টরি ইউজ করবেন। কমপ্লিট রেপার্টরি বর্তমান এডিশন 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি প্রতি বছর এডিশন করছেন। তো 17, 18, 19, 20 4বার এডিশন করছেন। তো 17 সাল থেকে 20 সাল পর্যন্ত এডিশনের মধ্যে কমপ্লিট রেপার্টরি এখন বিশ্বের সেরা রেপার্টরিতে রূপান্তরিত হয়েছে। কমপ্লিট রেপার্টরিটাকে সাজানো হয়েছে 3টা সাবজেক্টকে ভিত্তি করে। এক হলো বনিম-হোসেন থিওরি, 2 ক্লিনিক্যাল রেপার্টরি, 4 জেনারেল রেপার্টরি। অর্থাৎ এখানে ক্যান্টের সব পাবেন, ক্লিনিক্যালের সব পাবেন, এবং তার সাথে এটা বনিম-হোসেন স্টাইল পাবেন। বনিম-হোসেন স্টাইল মানে হলো যে মূল রুব্রিকের মধ্যে সাব রুব্রিকের সবগুলো মেডিসিন পাবেন। যেন একটা মূল রুব্রিক নিয়ে সাব রুব্রিকে যেতে না পারলে, মূল রুব্রিকে থাকলে যেন কোনো একটা ঔষধ আপনার মানে বাদ পড়ে না যায়। এটা বনিম-হোসেন স্টাইল। তো অনেক কথা বললাম, এটা গভীর কথা, কয়জনে বুঝছেন আল্লাহ পাক ভালো জানেন। তো আমরা যেখানে ছিলাম ইচিং এর পরে যে সাবজেক্টটা সেটা হলো স্ক্র্যাচিং। স্কিন স্ক্র্যাচিং, দেখুন স্ক্র্যাচিংও আছে, স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশন, স্ক্র্যাচিং এমিলারেশন। স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশন এটা তো স্বাভাবিক, কোন জায়গায় চুলকানোটা মানে কি অনুভূতি। আপনি যে আঙ্গুল দিয়ে মারতেছেন সেটা কিন্তু চুলকানো না, সেটা হলো স্ক্র্যাচিং। তো কারো জায়গাটা, কারো হাত চুলকাচ্ছে, চুলকানোর অনুভূতি হচ্ছে, আপনি স্ক্র্যাচ করলেন, স্ক্র্যাচ করলে যে জিনিসটা বাড়বে, ওই জায়গাটা চুলে যাবে, ওই জায়গাটা গরম হয়ে যাবে, ওই জায়গাটাতে ব্যথা করবে, এটা স্বাভাবিক। কিন্তু স্ক্র্যাচিং করলে উপশম, এটাও কম না। কিন্তু এটা অনেক সময় হয়, হালকা স্ক্র্যাচিং করলে ভালো লাগে, কিন্তু জোরে করলে ছিলে যায়। তো স্ক্র্যাচিং উপশম যদি হয় 201টা মেডিসিন আছে। আর এমএল
does not. আচ্ছা, এমএল ডাজ নট অর্থাৎ স্ক্র্যাচিং করলে উপশম হয় না, তারপরেও সে চুলকায়। বিষয়টা যদি এমন হয় যে যত চুলকায় ততই তার কাছে ভালো লাগে, কিন্তু চুলকাইলে চুলকানি থামে না, কিন্তু তারপরেও সে চুলকায়। যদি সিমটমটা এমন হয় তাহলে এই সিমটমটা এই রুব্রিকটা আমরা ইউজ করব, স্ক্র্যাচিং এমএল ডাজ নট। পালসিটিলা, স্পঞ্জিয়া, এলুমিনা, অ্যাগনাস ক্যাস্টাস নাকি এঙ্গুইস্তুরা ভেরা, আর্জেন্টা মেটালিকাম, আর্সেনিকাম অ্যালবাম, বেরাইটা কার, বোভিস্টা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মেডিসিন রয়েছে। তবে পালসিটিলা সুপার গ্রেড। দুটা সাবজেক্ট আমরা এখান থেকে দেখে নিলাম। তারপর হলো ব্রিদিং। ব্রিদিং মানে হলো শ্বাস প্রশ্বাস। 40 নম্বরে হলো শ্বাস প্রশ্বাস। এই 40 নম্বরটা পরে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করে দেব। শ্বাস প্রশ্বাসটা অত্যন্ত বড় একটা সাবজেক্ট। কেন শ্বাস প্রশ্বাসটা বড় একটা সাবজেক্ট? আমরা শ্বাসকষ্টের রোগীর ক্ষেত্রে কেন ব্যর্থ হই, বেশিরভাগ ক্ষেত্রে কেন ব্যর্থ হই? আমরা সিমটম গুলো ওইভাবে নিতে পারি না। কারণ হলো শ্বাসকষ্টের সাথে রেপার্টরি বা আমাদের অনেকগুলো অধ্যায় জড়িত। একটা হলো রেসপিরেশন জড়িত, অধ্যায়টা জড়িত। তারপর হলো কোল্ড বা কোরাইজা, সর্দি লাগা এর সাথে জড়িত, কফিং এর সাথে জড়িত। তারপর মানে অনেকগুলো অধ্যায় টাচ করতে হয়। অনেকগুলো অধ্যায় টাচ করে সুন্দর সুন্দর সিমটম অর্থাৎ উপযুক্ত সিমটমটা নিতে না পারলে কিন্তু শ্বাসকষ্টের রোগীর ক্ষেত্রে আমরা ব্যর্থ হই। তো এইজন্য এই যে আমাদের এখনকার যে সাবজেক্টটা ব্রিদিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট। এটা অনেক ভালোভাবে স্টাডির একটা ব্যাপার স্যাপার আছে। ব্রিদিং কিভাবে কোথায় পাবো? রেসপিরেশন। ব্রিদিং এর আরেকটা নাম হলো রেসপিরেশন, মানে শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন, অ্যাগ্রাভেশন। আচ্ছা, এখন দেখুন এই যে ডিপ রেসপিরেশন। ডিপ কিরকম? খুব মানে আমরা অনেক বড় করে শ্বাস নেই। এই দেখুন অনেকগুলো রুব্রিক রয়েছে এর মধ্যে। শুয়ে শুয়ে নেই, মিন্সের সময় নেই, তারপরে হলো অপারেশন উইথ মানে বুকে একটা টান টান ভাবের সহিত সে ডিপ নেয়, ফ্রিকুয়েন্ট বারবার বড় বড় শ্বাস নেয়। এইভাবে আমরা রেসপিরেশনের ভিতরে ঢুকলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারতেছি। যেমন অ্যাসেন্ডিং মানে কি? উপরের দিকে ওঠা। উপরের দিকে উঠলে তার শ্বাস প্রশ্বাসটা কি হয়? মানে হাই মাউন্টেন্স অ্যাগ্রাভেশন হয়, এমিলারেশন হয়। তো রেসপিরেশন, এমিলারেশন পাইলাম, মানে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে ঢুকে ঢুকে এমিলারেশন, অ্যাগ্রাভেশন বের করতে হবে। আরেকটা বিষয় হলো রেসপিরেশন ডিফিকাল্ট। এই ডিফিকাল্টের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আরো অনেকগুলো সাবজেক্ট আমরা পেয়ে যাব। সাধারণত শ্বাসকষ্ট বলতে যা বোঝায় রেসপিরেশন ডিফিকাল্ট আর অ্যাজমা, এই দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। অ্যাজমা হলো লাং ঘটিত শ্বাসকষ্ট যদি হয় সেটাকে বলা হয় অ্যাজমা। আর লাং ঘটিত ছাড়া যে কোনো কারণে, যেমন হার্টের কারণেও শ্বাসকষ্ট হতে পারে, অন্য যে কোনো কারণে, ছোটখাটো কারণে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, যদি যেমন কি বলে বাইরের ধুলাবালি, ধোঁয়া ইত্যাদিতে মানে শ্বাসকষ্টের মতো হচ্ছে, দম বন্ধ ভাব হচ্ছে, এটা লাং ঘটিত না।
মানে লাং এর অসুস্থতার কারণে যদি না হয় সেটাকে বলা হয় রেসপিরেশন ডিফিকাল্ট। তো রেসপিরেশন ডিফিকাল্ট এর ভিতরে গেলে আমরা অনেকগুলো সাব রুব্রিক পেয়ে যাব। তো ব্রিদিং সংক্রান্ত বা রেসপিরেশন সংক্রান্ত আমরা বিষয়গুলো এইভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারি, এবং এটা অনেক অনেক বড় একটা স্টাডির ব্যাপার যে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সিমটম গুলো আমরা কিভাবে নিব। যেমন কোরাইজার সময় শ্বাসকষ্ট কি আছে, কোরাইজা আফটার কি রেসপিরেশন অ্যাগ্রাভেশন, এখানে অ্যাগ্রাভেশন না দিলেও অ্যাগ্রাভেশন অর্থ করতে হবে, মানে সর্দি লাগলো তারপর যদি কারো শ্বাসকষ্ট হয়। আর্সেনিকাম অ্যালবাম, ক্যাম্ফর, ইপিকাক, নাক্স ভূমিকা, সুপার গ্রেট। সাথে যদি আরো অনেক দর্শক উপস্থিত হইতেন এবং আমাদের সাথে সংযুক্ত হতেন, একই সময়ে আরো বেশি উপকৃত পেতাম, আরো কিছু লোককে দক্ষ করা সম্ভব হতো। এই মিশনটা নিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরেই আমরা কি করে গ্রুপ খুলেছি, এরকম প্রত্যেক গ্রুপেই একজন করে যদি দায়িত্ব নেন তাহলে সারা বাংলাদেশেই প্রত্যেক দিন একটি করে ক্লাস হবে এবং সকল ডাক্তারকে আমরা দক্ষ করে গড়ে তুলবো, এই আশা নিয়ে শুরু করেছি। এই মুহূর্তে আমাদের যুগ্ম মহাসচিব মহারাজ মনির স্যার যদি কিছু বলেন, আজকের ক্লাস সম্পর্কে কিছু মূল্যায়ন করেন তাহলে খুশি হব। যদি উনি না বলেন আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।